তো বন্ধুরা, ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আসলে শরীরটাও জুত নেই, সেই সাথে মনটাও ভালো নেই। সব মিলিয়ে একদম একটা খুব বাজে পরিস্থিতি গ্রাস করে আছে। তো আগামীকাল তো মেয়ের মাধ্যমিকের রেজাল্ট। ভাবলাম মনটা এত ভালো করতেই হবে। তো বিকেলে বসে একটু গান শুনলাম, কর্তাগিনী আড্ডা দিলাম। মেয়ের ছোটোবেলা নিয়ে আমরা একটুখানি দুজনে মিলে অনেক ছোটোবেলার স্মৃতিচারণ করলাম। এইসব করতে করতে মনটা একটু ভালো হলো। তো তোমাদের সাথে এসো একটু শেয়ার বন্ধুরা, করে তোমাদের নিতে একটা চাই জিনিস দেখাই। আমার মেয়ের দেখো, আমার ছোটোবেলার কথা। মিসেস সঙ্গে তার থাকো এবং মেয়ের দেখতে থাকো। ছোটোবেলাকার ছবিগুলো নিয়ে দেখছে। আসলে ব্যাপারটা হচ্ছে, কালকে মেয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তো একটু টেনশন রয়েছে। সেই টেনশনটাকে একটু কাটাবার জন্যে। তো বন্ধুরা দেখো, আমার মেয়ের ছোটোবেলাকার সমস্ত ছবি। এই ছবিটা একবার সরস্বতী পুজোর সময় তুলেছিল। আর এই যে বই দুটো দেখছো, এই বই দুটো ওর এখন সব সময়কার সঙ্গী হয়েছে। আর একদম যে প্রথমে ছবিটা দেখলে মায়ের কোলে, এটা হচ্ছে 1 বছরের জন্মদিনের ছবি। এবার চলো আমি দেখিয়ে নিই তোমাদেরকে যে কীভাবে ঘরটাকে গুছিয়েছে। আর এই যে ডলি, এ হচ্ছে ওর একদম অন্নপ্রাশন থেকে, এই ডলি হচ্ছে ওর বন্ধু। একদম অন্নপ্রাশন থেকে এই ডলিকে নিয়েও সবসময়ই থাকতো। আর এই হচ্ছে ওর পড়ার টেবিল। এইখানে ওর দেখো মায়ের কটা ছবি লাগিয়ে রেখেছে। আর এখানে ওর সমস্ত এই যে ক্লিপবোর্ডটার মধ্যে টু ডু লিস্ট করে প্রতিদিনের, এই একটা ওর ছবি, সেটাও সরস্বতী পুজোয় একবার তুলেছিল। ওই ডায়েরি দুটো সবসময় ডায়েরি লেখে। এই ডায়েরি দুটো কাউকে পড়তে দেয় না, ইভেন আমাকেও দেখতে দেয় না। আর তোর টেবিলে যা যা সব ওর লাগে সেই সব সরঞ্জাম, এই ছবি দুটো গড়িয়াহাট থেকে কিনেছিল। ঘরটাকে নিজের মতন করেও সাজিয়েছে। তারপরে দেখো এই ওর খাট, এখানে একটা সিস্টার নিবেদিতার ছবি রয়েছে। এবারে ওর ঘরের ওর জিনিসপত্র, এই ঘরে ও একাই থাকবে। মাকে একটু মাঝে মধ্যে অ্যালাউ করে, পাপাকেও অ্যালাউ করে মাঝে মধ্যে, কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই ও থাকবে একা একা। পড়াশুনো করবে, ও নভেল পড়বে, ওর ল্যাপটপে কাজ করবে। এগুলো হচ্ছে ওর বিষয় আর কি। এই ছবিগুলো দেখো, ওর একদম ছোট্টবেলাকার প্রথম সরস্বতী পুজোয় শাড়ি পরেছিল। এটা আরেকটা সরস্বতী, এই যে লুচি খাচ্ছে দেখো ছোট্টবেলা। আর এই যে ডলি নিয়ে, এই ছবিটা হচ্ছে ওর দিদার জর্দার কৌটো হাতে নিয়ে, দিদাকে দিয়া বলতো, দিয়া। এটা একটা সরস্বতী পুজোয়, এই যে ডলিকে নিয়ে। আবার এটাও একটা সরস্বতী পুজোর ছবি, পাপার কাছে আদর খাচ্ছে। আচ্ছা, এইটা তো ডলিকে নিয়ে গামছা দিয়ে বউ সেজেছে। এটা মিম্মার গামছাটা দিয়ে বউ সেজেছে। এটাও একবার সরস্বতী পুজোয়। এইসব সব সরস্বতী পুজোয় শাড়ি পরেছে। এটা একটা জন্মদিনের ছবি। এটাও একটা জন্মদিনের দিন, সরস্বতী পুজোর। এই যে লুচি হাতে নিয়ে ডলিকে নিয়ে চুচি চুচি করে চেঁচাতো। আর আর আরও আছে তোমার ডলিকে নিয়ে, ওই লুচি হাতে। ছোটোবেলায় লুচি খেতে খুব ভালোবাসতো, একটা লুচি নিয়ে সারাদিন কাটিয়ে দিত। আর ডাটা খেতে খুব ভালোবাসতো, টাটা করতো। এই সমস্ত করতো আর কি ছোটোবেলা। নানান রকম কাণ্ড কারখানা আছে। আর এই ডলিকে 1 সেকেন্ড ছাড়তো না। ঘুমাবে ডলি, সমস্ত কিছু। সকালবেলা ঘুম থেকে উঠে পটি করতে বসবে, তাও ডলি শুধু স্নানের টাইমটা কোনো রকমের হাত থেকে ডলিকে সরানো হতো। আর ওই ডলি করে চেঁচাতে থাকতো। একবার তো ওই কাণ্ড, ডলিকে রেখে দিয়ে ওকে স্নান করাতে নিয়ে গেছি, আর দৌড়ে ডলির কাছে আসতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফাটালো। এইরকম কাণ্ড করতো। আর ওকে যদি খাওয়ানো নিয়ে, তো এই দেখো, এটা হচ্ছে ওর আলনা, নিজে গুছিয়েছে। তো তো এই খেতে বসেই ডলিকে নিয়ে ও খেতে বসবে, আর খাওয়াতে গেলেই ডলি করে চিৎকার করতে। এইসব কাণ্ড আর কি। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। আমার মেয়ের সব ছোটোবেলার ছবিগুলো দেখো।
সব ছবিগুলোকে নামালাম, আর ওর ছোটোবেলার কথা মনে পড়ছে। দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল। বোর্ড পরীক্ষা দিয়ে দিল, প্রথম বোর্ড পরীক্ষা, এরপর একটা একটা করে আরও পরীক্ষা। এগিয়ে চলা, এগিয়ে চলা, এগিয়ে চলা, এগিয়ে যাক, আরও বড় হোক, ভালো মানুষ হোক, এটাই সবসময় চাই, ভালো মানুষ হোক। শরীরটাও ঠিক নেই। আজ দুদিন ধরে আমার মেঘবালিকা নিয়ে লাইভ করার কথা ছিল সোনাঝুরির হাট বলে একটি গ্রুপে, তো পেরে উঠিনি। রাত্রিবেলা করে একদম ঘুম হচ্ছে না, শরীরে নানান রকম সমস্যা হচ্ছে। আসলে এই আমার পায়ের প্লাস্টারটা যতদিন না খোলা হবে আমার বোধহয় সমস্যাটা মানে কমছে না, মানে কিছু না কিছু প্রবলেম, মানে কাজের মধ্যে কনসেন্ট্রেট করাটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো তাছাড়া দুদিন ধরে যা ঘটনা, মানে চারিদিকে যা পরিস্থিতি দেখছি, যেসব ঘটনা একের পর এক চলছে, মানুষের মধ্যে এত বেশি হিংসা ছড়িয়ে গেছে, কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না, প্রতিটি মানুষ যেন প্রতিটি মানুষকে ছিঁড়ে খাওয়ার জন্য মানে ওত পেতে আছে। তার মধ্যে কিছু মানুষ যারা একটু ব্যতিক্রমী, তারা কোন ঠাসা, তারা একঘেয়ে, তাদেরকে এক ঘরে করা হয়েছে, তাদের কথাগুলো সকলের কাছে একঘেয়ে লাগে, কোন ঠাসা লাগে। তো এইগুলো নিয়ে না বড্ড মনটা খারাপ আর কি। তো যাই হোক, তো তোমাদের জন্য তো আসবই বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে, প্রতিদিনই ভেবেছি আসলে। তার মধ্যে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কালকে আমার কন্যার রেজাল্ট, কাল মাধ্যমিকের রেজাল্ট। সবাই জানো আমার কন্যা মিমি, ও মাধ্যমিক দিয়েছে, কালকে মাধ্যমিকের রেজাল্ট। তো এই বিকেলবেলায় আমি আর আমার হাজবেন্ড বসে আমার মেয়ের কথাই আলোচনা করছিলাম। মানে যেহেতু আমার মনটা খারাপ, তো আমার হাজবেন্ড বললে সব ছাড়ো, বাদ দাও, কোথায় কি হচ্ছে এইসব নিয়ে যদি মাথা ঘামিয়ে সারাক্ষণ থাকতে চাও তাহলে নিজে এগোতে পারবে না, নিজের কোনো কাজ করতে পারবে না। যেখানে যা হবার সেগুলো তো হবেই, তুমি কাউকে আটকাতে পারবে না। চলো আমরা নিজেদের কাজ শুরু করি। তো সেই মেয়েকে নিয়ে আলোচনা করছিলাম, মেয়ের প্রথম দিন স্কুলে যাওয়ার কথা, মেয়ে যখন হলো তখনকার কথা, সেই সব আলোচনা করছিলাম। আর দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল। এক এক সময় না ছোট্টবেলাটা খুব মিস করি। তখন এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে ছবিগুলো, এই যে এই সকল ছবি, এই সব ছবিগুলো নিয়ে আমি তখন মানে দেখি আর কি, ছোটবেলাটাকে ফিরে পাওয়ার চেষ্টা করি। কিছু করার নেই না, মানে ছোটবেলা সকলেরই একটা সময় চলে যায়, সময়ের নিয়মে, কালের নিয়মে তারা প্রত্যেক মানুষ একটু একটু করে বড় হয়, তাদের নিজের 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 সার্কেলের মধ্যে নানান রকম কাজ কর্ম, পড়াশোনা, এসবের মধ্যে তারা যুক্ত হয়ে যায়। তো আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে, মাধ্যমিক দিয়ে দিল, এরপরে আরো বিভিন্ন পরীক্ষায় বসবে, পড়াশোনাটা নিয়ে এগোতে চাইছে, এবং সেই সাথে ইচ্ছা আছে, ওর ইচ্ছা আর কি, একটু জীবনে বড় হবে, দাঁড়াবে, পড়াশোনা করে দাঁড়াতে চাইছে। তো আমি তো ওর জীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না, তো সেক্ষেত্রে ওকে সবসময় উৎসাহ দিই, এনকারেজ করি। ওই কন্টেন্ট তৈরি করছি, ব্লগ তৈরি করছি। বসো, ওই মেয়ের ছবিগুলো নিয়ে ওপরে চলে আসো, জলটা দাও তো। তো সেই আর কি, সেই সব নিয়ে ঘাটছি। মেয়ে এখন পড়তে গেছে, গড়িয়া স্টেশনেও পড়তে গেছে, আর আমি এখন এই মেয়ের জিনিসপত্র নিয়ে, মেয়ের মানে ছবিগুলো নিয়ে মেয়ের ঘরেই বসে আছি। এই ঘরটায় থাকে, এই ঘরটায় পড়াশোনা করে, এই ঘরটা নিজের মতন করে সাজিয়ে নিয়েছে। তো এই আর কি। অরূপ আসছে, দাঁড়াও, অরূপ কিছু কথা বলবে, হয়তো মেয়ের কথা শুনি। বলো, টুকটুকির সাথে প্রচুর ছবি, মানে ওর অন্নপ্রাশন থেকে শুরু করে অনেক ছবি, আমি প্রচুর ছবি, প্রতি বছর ছবি। তখন তো মোবাইল, মানে মোবাইল এরকম ক্যামেরা সিস্টেম ছিল না, ফলে প্রচুর ছবি তুলতাম। প্রতি বছর জন্মদিনে আমি বাচ্চাদেরকে নিয়ে
বড়দের সবাইকে নিয়ে হয়তো অনুষ্ঠান করতে পারতাম। 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করেছিলাম। আর ওর অন্নপ্রাশনটাও আমি না খুব ছোট করে করেছিলাম। তখন আর কি আমাদের একটু সিচুয়েশনটা খারাপ ছিল, প্রচুর লোককে আমন্ত্রণ করতে পারিনি। একদম বাচ্চাদের নিয়ে এবং খুব অল্প কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে অন্নপ্রাশন করেছিলাম। একটা মন্দিরে গিয়ে ঠাকুরমশাই ওর অন্নপ্রাশন মানে ঠাকুরমশাইকে দিয়ে ওকে প্রসাদ খাওয়ানো হয়েছিল। আর আমরা ঘরোয়াভাবে করেছিলাম অন্নপ্রাশনটা। তারপরের বছর থেকে 1 বছর বয়স থেকে জন্মদিন করি আর কি, ওই বাচ্চা কাচ্চাদের নিয়ে আশেপাশে ওর যারা ওকে যারা ভালোবাসে তাদেরকে নিয়ে। 5 বছরের জন্মদিনটা খুব বড় করে করেছিলাম। আর এইটা 5 বছরের জন্মদিনের ছবি, কেক কাটা হচ্ছে, 5 বছরের জন্মদিনের ছবি। তো তারপর থেকে মানে জন্মদিনটা মানে হয় এখন, মানে এখন আর সেইভাবে করি না, এখন আর কাউকে ডাকাডাকি হয় না। তো ওই আর কি। তো তোমাদেরকে বলি, আমার মেয়ে যখন হয়েছিল মানে আমাদের একটা খুব দুঃখের ঘটনা আছে। আমাদের ফার্স্ট ইস্যু হয়েছিল, টুইন্স ছেলে ছিল। তারা থাকেনি, একজন 17 দিন একজন 21 দিন হয়ে চলে গিয়েছিল। এবং ওরা চলে যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়েছিলাম এবং আমার সারা শরীরে এমন ইনফেকশন হয়ে গেছিল যে ডাক্তার বলেছিল যে মিনিমাম, আমাদের 2001-এ বিয়ে হয়েছে, মিনিমাম 3 বছর না, মিনিমাম 3 বছরের মধ্যে কোনো ইস্যু নেওয়া যাবে না। তো ওই টাইমটাতে না আমি একদম খুব যন্ত্রণার জায়গা, খুব একদম মানে ভেঙে পড়ে পাগলের মতনই হয়ে গেছিলাম। মানে এমনও হতো মানে একটু রেগে গেলে ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি করতাম, এরকম হতো আর কি। তো যাই হোক 2005-এ মেয়ে হয়েছে। মানে মেয়ে আমার কাছে একটা ভীষণ অন্য জায়গা আর কি, মানে ভীষণ ভীষণ একটা সুন্দর স্থানকে পূরণ করেছে আমার কাছে এবং ওর বাবার কাছে, আমাদের দুজনের কাছে। তো মেয়ে যখন হলো, যেদিনকে মেয়ে মানে আমার মনে আছে, আমার তো 2 দিন আগে থেকে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, কিছু সমস্যা হচ্ছিল। তো ফলে হসপিটালে ভর্তি করেছিল আমাকে। এবং আমাকে বিকেলবেলায় যখন আমি গেলাম যখন হসপিটালে, আমাকে বিকেলে কিছু খেতে ইচ্ছে করছিল না। তো আমার হাজবেন্ড গেছিল আর আমার এক দাদা গেছিল, আমার মামাতো দাদা, ওরা দুজনে গিয়েছিল। তো আমায় বললো কি খাবে, তা আমি বললাম আমার খুব এগরোল খেতে ইচ্ছে করছিল। আমি বলেছিলাম যে এগরোল খাবো, আর এখন একটা এগরোল খাই। আর আমাকে যে বেডটা দিয়েছিল অনেকের সাথে শেয়ার করে থাকতে হচ্ছিল, মানে একটা বেডে 3-4 জন, ভাবো হসপিটালে, সরকারি হাসপাতালে যাওয়া হয়। তারপর ডেলিভারির পর ও মানে আমাকে অন্য বেড দেবে আর কি। তো ফলে আমি কোথায় জিনিসপত্র রাখবো, কোথায় খাবার দাবার রাখবো। তো বিকেলে যখন এই টাইমটায় বাড়ির লোক যায় ভিজিটিং আওয়ার্সে, তো ওরা গিয়েছিল রাত্রে কি খাবে। আমি বললাম দেখো রাত্রে কিছু সেইভাবে খাবো না, মানে আমাকে বরং একটা এগরোল এনে দাও, এগরোলটা খেলে একটু পেটটা ভরা থাকবে, আর আমায় কটা সন্দেশ কিনে দিবে। মানে আমি না মানে প্রথম ইস্যুতে আমি কিছু খেতে পারিনি, ইভেন জল খেলেও আমার বমি হতো। মানে আমি এখন মোটা সোটা, তো তখন যে আমার কি চেহারা হয়েছিল ভাবতে পারবে না বন্ধুরা, একদম রোগা হয়ে গেছিলাম, মানে হাড়ের গায়ে চামড়া জড়ানো ছিল, এরকম রোগা হয়ে গেছিলাম, মানে যা খেতাম তাতেই বমি হতো আর কি। কিন্তু মেয়ের বেলায় ডাক্তার প্রথম থেকে এমনভাবেই প্রিকশন নিয়েছিলেন যে সেই অসুবিধাটা হয়নি। তো আমি মেয়ের বেলাতে প্রচুর খেয়েছি, মেয়ে যখন হওয়ার সময় প্রচুর প্রচুর ইলিশ মাছ খেয়েছি, নতুন করে সন্দেশ খেয়েছি, মানে এই দুটো বেশি খেয়েছি আর কি, এই অনেক কিছু খেয়েছি। তো যাই হোক, এবার মেয়েকে যখন হসপিটালে আমি বললাম যে আমাকে একটা এগরোল খাওয়াও আর আমাকে সন্দেশ কিনে দিয়ে যাও, আমি রাত্রিবেলা খিদে পেলে ওই সন্দেশ খেয়ে জল খেয়ে নেবো। তো যথারীতি তো আমার দাদা ওকে বললো রূপ তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি। বলে আমার দাদা গেল, গিয়ে আমার জন্য এগরোল কিনে আনলো। এবার যাহার তো একটা কামড় মুখে দিয়েছি, কোথা থেকে সিকিউরিটি চলে এসে চেঁচাচ্ছে, হ্যাঁ এই তো আপনাদেরই দোষ, আপনারা কেন পেশেন্টকে, কালকে সিজার হবে, আজকে আপনারা এগরোল খাওয়াচ্ছেন, এই পেশেন্ট যদি ডেলিভারির সময় কিছু হয়ে যায় তার দায় কে নেবে। হ্যাঁ আপনারা খুব চেঁচামেচি করলো, একদম খাবেন না,
আমাকে ধমক ধমক দিয়ে চলে গেল, আমি আবার এগরোলটা হাতে ধরিয়ে দিলাম। আর যেই সিকিউরিটি চলে গেছে আমি বললাম দে এগরোলটা দে তো, বলে পিছন দিকে বারান্দায় গিয়ে চুপি 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 এগরোলটা খেয়ে নিয়েছি, লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি। তারপরে তো যাই হোক, সে এবার রাত্রিবেলা তো আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, সেগুলো আর বলার বিষয় নয়। দীর্ঘ লড়াই, সকালবেলা আমাকে সিজার করা হলো এবং আমাকে যখন মানে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, মানে লোকাল অ্যানেস্থেসিয়া করার জন্য, আমি এমন চিৎকার করেছিল, মানে তখন আমাকে পুরো অজ্ঞান করেছিল আর কি। মানে আমাকে এখন পেটটা কাটলো, আমি মানে মানে মনে হলো আমি বুঝতেই পেরেছিলাম। যাই হোক, তারপরে যখন জ্ঞান ফিরলো বিকেলে, তখন দেখলাম আমার আরেক ভাইয়ের বউ মিষ্টু, ও রয়েছে, আমার হাজবেন্ড তো একটা কেস হয়েছে। হ্যাঁ, যখন মেয়ে হয়েছে, এবারে দেখেছে যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে দেখবার জন্যে, এবার গেছি তো সম্পর্কে এক পিসিও ছিল সঙ্গে, মেজো পিসি, উনিও গেছেন সঙ্গে। এবার যে নার্স বেবিকে বাইরে এনেছে, তিনি এবার জিজ্ঞেস করছেন যে দেখুন ছেলে না মেয়ে। এবার পিসি হয়তো চশমা ছিল না চোখে তখন, এবার বলছে ছেলে। ব্যাস, নার্স রেগে গেছে, কি বলছেন কি আপনি, কেস খাওয়াবেন নাকি, ভালো করে দেখুন। তখন আমি পেছন থেকে পিসিকে আস্তে করে বললাম পিসি মেয়ে। তখন দেখে পিসি বলছে যে না না মেয়ে। বলে হ্যাঁ দেখে দেখে শুনে বলুন, না তো আমরা তো অন্য ফ্রড কেসে পড়ে যাব। সেই নিয়ে আরেক কাণ্ড। যাই হোক, তারপরে তো বিকেলবেলা ওকে বেডে দিল। সে যাই হোক, তারপরে তো মেয়েকে আর তো খালি সে মানে কাদার ডালার মতো স্লিপ করে করে ঘুমায়। এবার রুনা মাসি ছিলেন, আমাকে যে মাসি আয়া মাসি দেখছিলেন, সেই মাসি সকালবেলা যখন আসতো এসে, ওর ফেব্রুয়ারি মাসে হয়েছে, তো মাসি এসে এই কি এত ঘুমোচ্ছে কেন, হ্যাঁ এরকম বাচ্চার নেতে ঘুমিয়ে থাকা ভালো না বলে রুনা মাসি নিয়ে গিয়ে ওদের আয়ারের যে ঘর, সেখানে নিয়ে গিয়ে এমনভাবে দলাই মলাই করে সর্ষের তেল মাখা, কি একটা তেল বানিয়েছিল রুনা মাসি, বাড়ি থেকে নিয়ে আসতো আমার মেয়ের জন্য, মাখাতো, মাখিয়ে আমি বলতাম বাবা মাসি রোদ্রের মধ্যে, আর মেয়ে তো খুব ফর্সা হয়েছিল, ফুটফুটে হয়েছিল, আমি এত রোদ্রে ফেলে এক ঘন্টা একদম একদম এই রোদ্রে ফেলে রেখো না মাসি, ও কালো হয়ে যাবে। আমার মেয়ে বলে কালো হয়ে যাবে, দাঁড়াও তুমি দেখো। এইবারে পুরো একটা ঘন্টা রোদ্রে ফেলে রেখে তারপর স্নান করি, অদ্ভুত যখন মেয়েকে দিয়ে যেত আমার কাছে, এত চম্মন করতে, এত খেলছে, মেয়ে বলে দেখেছো। তা এইরকম সব ব্যাপার আর কি। দেখো বন্ধুরা, মিমির আজকে কপালে কিরকম ঝাড় জুটবে। এই যে মহারানী আসছেন, এবার কেমন ঝাড় জুটবে দেখো শুধু। কি ব্যাপার তো, হ্যাঁ চিন্তা করবে, স্যারের বাড়ি থেকে তুই এসে তুই বেরিয়ে আমাকে ফোন করবি না, নাটক। হ্যাঁ এইরকমই করে বন্ধুরা, বুঝেছো, বদমাইশি করবে এসে তারপর আবার গায়ের মধ্যে। ঠিক আছে, stop করো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো, হ্যাঁ বদমাইশি করে এসে তারপর মাকে মানাবার চেষ্টা করবে, এইরকম হচ্ছে দুষ্টু মেয়ে একটা, শয়তান একটা পচা বাচ্চা। বাইরে বৃষ্টি হচ্ছে, আর মেঘ টেঘ ডাকলে, বৃষ্টি হলে মেঘ টেঘ ডাকলে আমরা ফ্যান ট্যান সব অফ করে দিই, ফ্রিজের প্লাগ খুলে দিই, মোবাইলে চার্জ দিই না, কারণ এত বেশি বাজ পড়ছে সব জায়গায় এবং অনেক ক্ষতি টতি হচ্ছে। ওই কারণে সমস্ত ফ্যান ট্যান অফ, গরম লাগছে, ওই বাইরের ধারে জানলার কাছে বসে আছি, এখানে একটু সুন্দর হাওয়া আসছে, আর এ এখন মাকে ম্যানেজ করার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ব্লগটা থাকুক। মাথাটাও বেশ যন্ত্রণা করছে, শরীরটা ভালো নেই বলছিলাম না, মাথাটা বেশ যন্ত্রণা করছে। তোমরা যেভাবে আমাদের পাশে আছো, আজ কদিন ধরে যেভাবে আমাদের সব প্রত্যেকটা ব্লগে যেভাবে আমাদের সাথে কোঅপারেশন করছো, সেইভাবে পাশে থেকো। আর বাকিগুলো তো জানোই কি করতে হবে, নতুন করে বললাম না। সবাইকে শুভরাত্রি।